হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু টুডেস জাস্ট নাও। আজকে আমরা প্রথম আলো পত্রিকা থেকে একটি অনুচ্ছেদ বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে যাচ্ছি। তো দেখুন, আজকের টপিকসটা হচ্ছে ট্রাম্পের পাল্টা শুল্ক নীতি, উদ্দেশ্য ও বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোতে এর কী প্রভাব পড়বে সেই বিষয়ে। তো এটার ইংলিশ হচ্ছে কি, যে ট্রাম্পের পাল্টা শুল্ক নীতি কী। তাহলে এখানে পাল্টা শুল্ক নীতি মানে হচ্ছে, এটাকে অনেকে কাউন্টার বলে, তবে এটার এক্স্যাক্ট যে মানেটা সেটা হচ্ছে কি রেসিপ্রোকাল ট্যারিফ। ট্রাম্পস রেসিপ্রোকাল ট্যারিফ definition, purpose and impact on Bangladesh and developing countries, উন্নয়নশীল দেশ এবং বাংলাদেশ ও অন্যান্য দেশের মধ্যে কী কী প্রভাব পড়বে সেই বিষয়ক আলোচনা। এরপর দেখুন, প্রথমে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি পাল্টা শুল্ক কী বা হোয়াট ইজ রেসিপ্রোকাল ট্যারিফ। রেসিপ্রোকাল মানে হচ্ছে কি, যেটা আক্ষরিকভাবে বোঝা যায় পারস্পরিক একটা শুল্ক। কাউন্টার ট্যারিফ মানে আমি একটা ট্যারিফ দিয়েছি, উল্টো পাশাপাশি অন্য একজন যে ট্যারিফটা দেয় সেটাই হচ্ছে কি কাউন্টার ট্যারিফ বা রেসিপ্রোকাল ট্যারিফ, পারস্পরিক ট্যারিফ বা শুল্ক। তো এখানে ট্যারিফ আসলে কি, ট্যারিফ হচ্ছে কোনো একটা পণ্যের উপর বিদেশে, বাংলাদেশ থেকে বিদেশে কিংবা বিদেশ থেকে বাংলাদেশে যেসব পণ্যগুলো আমদানি বা রপ্তানি হয় সেসব পণ্যের উপর করের যে হারটা নির্ধারণ করা হয়, যে অনুপাতে করটা দেওয়া হয় সেটা হচ্ছে ট্যারিফ। যে অনুপাতে, দেখুন এটা হচ্ছে অনুপাত, মানে কত পার্সেন্ট দিচ্ছে সেটাই হচ্ছে ট্যারিফ। বাট যেটা আপনি দিবেন সেটা কিন্তু ট্যারিফ না, সেটা হচ্ছে কি ডিউটি। তো ডিউটি এবং ট্যারিফের মধ্যে পার্থক্য হচ্ছে কি, ট্যারিফ হচ্ছে আপনি একটা পার্সেন্টেজ দিলেন, কী পরিমাণ আপনি করটা কাটবেন, আর যেটা আপনার আসবে সেটা হচ্ছে কি ডিউটি। ধরেন একটা পণ্য আপনি কিনলেন, সেই পণ্যের উপর সরকার কর দিয়েছে 10%। এখন যদি 100 টাকার জিনিস হয় তাহলে আপনি 10 টাকা কর দিতে হবে। 10 টাকা হচ্ছে ডিউটি আর 10% হচ্ছে ট্যারিফ। যাই হোক, এখন এটার সংজ্ঞা বা ডেফিনেশন হচ্ছে কি, যে পাল্টা শুল্ক হচ্ছে এমন একটি বাণিজ্য নীতি যেখানে একটি দেশ অন্য দেশের পণ্যে শুল্ক আরোপ করে। একটি দেশ অন্য দেশের পণ্যে শুল্ক আরোপ করে, সেই দেশ যে হারে তার পণ্যের শুল্ক আরোপ করে তার সমান বা আনুপাতিক হারে, মানে তারটা দেখে নির্ধারণ করা হয়, তার সমানও হতে পারে বা কাছাকাছি হতে পারে। তাহলে ইংলিশে এটাকে বলা যায় রেসিপ্রোকাল ট্যারিফ ইজ এ ট্রেড পলিসি, একটা ব্যবসায়িক নীতি, ওয়ার যেখানে আ কান্ট্রি ইম্পোজেস ট্যারিফ আরোপ করে অন অ্যানাদার কান্ট্রিজ। তাহলে দেখুন, এখানে ট্যারিফ, ইম্পোজ ট্যারিফ মানে হচ্ছে কি ট্যারিফ মানে আরোপ করা, অন অ্যানাদার কান্ট্রিজ গুডস, অন্য একটা দেশের পণ্যে, অ্যাট এ রেট একটা হারে, সেটা হতে পারে ইকুয়াল টু সমান, অর প্রপোর্শনাল টু দ্য ট্যারিফস, ওই ট্যারিফের আনুপাতিক বা সমান, দ্যাট কান্ট্রি ইম্পোজেস অন ইটস গুডস, যে দেশটা তার পণ্যের উপর ইম্পোজ করেছে সেই ট্যারিফের প্রপোর্শনাল অথবা ইকুয়াল, সমান বা আনুপাতিক হারে। এটার ইংলিশটা হচ্ছে কি ইকুয়াল টু অর প্রপোর্শনাল টু দ্য ট্যারিফস দ্যাট কান্ট্রি ইম্পোজেস অন ইটস গুডস। এরপর দেখুন, 2 এপ্রিল 2025 থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নীতি কার্যকর করেন, যিনি 20 জানুয়ারি 2025-এ দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তাহলে দেখুন, এটা একটা তারিখ যেখানে ডোনাল্ড ট্রাম্প এই নীতি কার্যকর করেন, তার মানে 2 এপ্রিল থেকে, স্টার্টিং এপ্রিল 2025, মানে 2 এপ্রিল থেকে শুরু করে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইমপ্লিমেন্টেড দিস পলিসি, এই নীতি কার্যকর করে, নীতি ইমপ্লিমেন্ট করে। এরপর দেখুন, যিনি 20 জানুয়ারি 2025-এ দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন, দেখুন এটাকে আপনি চাইলে একটা হুবহুব আরেকটা রেডি ক্লজ দিয়ে লিখতে পারতেন, যে হু হ্যাভ টেকেন, নিয়েছে সরাসরি, হু হ্যাভ টেকেন ওথ ফর হিজ সেকেন্ড টার্ম অন জানুয়ারি 20, 2025। তো সেটা না করে আপনি কি লিখলেন, ওই হুটা বাদ দিয়ে এটাকে জাস্ট একটা ফ্রেজ করে দিলেন, হ্যাভিং টেকেন ওথ ফর হিজ সেকেন্ড টার্ম অন জানুয়ারি 20, 2025। তো এটা করার মাধ্যমে কি হয়েছে ব্যাপারটা, যে 20 জানুয়ারি 2025 সালে দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার পর থেকে হ্যাভিং টেকেন, শপথ নেয়, অনেকটা শপথ নিয়েছেন উনি, ঠিক আছে। তো এখানে মানেটা হচ্ছে কি, উনি শপথ নিয়েছেন, আপনি সেন্টেন্স আকারে লিখতে পারতেন, এখন ফ্রেজ করেছি, শপথ নিয়েছে নেওয়ার পর থেকে 2 এপ্রিল 2 এপ্রিল থেকে শুরু করে তিনি ট্রাম্প ইমপ্লিমেন্টেড করেছে এই নীতি। ট্রাম্প ঘোষণা করেন যে দেশ যুক্তরাষ্ট্রের পণ্যে যত শতাংশ শুল্ক আরোপ করে সেই দেশের পণ্যে গড়ে তার অর্ধেক হারে শুল্ক আরোপ করা হবে। মানে তিনি ঘোষণা করেন, কোনো একটা দেশ যুক্তরাষ্ট্রের পণ্যে যত শতাংশ শুল্ক আরোপ করে সেই দেশের পণ্যে গড়ে তার অর্ধেক হারে শুল্ক আরোপ করা হবে। তিনি এই নীতিটা চালু করেন। ট্রাম্প অ্যানাউন্সড দ্যাট, ঘোষণা করে, কান্ট্রিজ ইম্পোজিং আ সার্টেন পার্সেন্টেজ অফ ট্যারিফস অন ইউএস গুডস। দেখুন এটা এলো আমাদের এখানে ফ্রেজ কান্ট্রিজ, এটাকে আপনি অ্যান্টিসিডেন্ট ধরে আপনি সেন্টেন্সটাকে একটা রিলেটিভ ক্লজ দিয়ে লিখতে পারতেন, যে কান্ট্রিজ দ্যাট বা উইচ ইম্পোজড আ সার্টেন পার্সেন্টেজ। যে দেখুন এখানে আপনি আনতে পারতেন, বাট আমরা এটাকে কী করেছি, ফ্রেজ করে দিয়েছি। কান্ট্রিজ ইম্পোজিং, যে দেশগুলো ইম্পোজ করে একটা সার্টেন পার্সেন্টেজ অফ ট্যারিফস অন ইউএস গুডস, ইউএসের পণ্যের উপর যে নির্দিষ্ট হারে, শতকরা হারে যে ট্যারিফটা আরোপ করা হয়, সেই
মানে দেশগুলোর উপর উড ফেস, সেই দেশগুলো উড ফেস ট্যারিফস। দেখুন এখানে কিন্তু কান্ট্রিজ হচ্ছে হেডওয়ার্ড, সেই দেশগুলো উড ফেস ট্যারিফস, সেই দেশগুলো ট্যারিফের সম্মুখীন হবে, শুল্কের সম্মুখীন হবে অন দেয়ার গুডস, তাদের অন দেয়ার মানে কি সেই দেশগুলোর পণ্যের উপর অ্যাট রাফলি হাফ দ্যাট রেট, অ্যাট রাফলি হাফ মানে একেবারে অর্ধেক করে সে চিন্তা করেছে যে যারা যদি কেউ 60% আমার পণ্যের উপর ট্যারিফ ইম্পোজ করে তাহলে আমি করব রাফলি হাফ দ্যাট রেট, হাফলি দ্যাট রেট। এখানে দ্যাট কিন্তু ডেমনস্ট্রেটিভ মানে প্রোনাউন, দ্যাট রেট, যে ওই হারে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ সরি, দ্যাট রেট ওই হারের অর্ধেক কী করবে, ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে যে অর্ধেক ইম্পোজ করা হবে। উদাহরণস্বরূপ বাংলাদেশ মার্কিন পণ্যে 74% শুল্ক আরোপ করে, ফলে বাংলাদেশি পণ্যে 37% শুল্ক আরোপিত হয়েছে, মানে প্রায় অর্ধেক। ফর এক্সাম্পল, বাংলাদেশ ইম্পোজেস আ 74% ট্যারিফ অন ইউএস গুডস রিজাল্টিং ইন আ 37% ট্যারিফ অন বাংলাদেশি গুডস। তাহলে দেখুন এই যে ফলে বাংলাদেশি পণ্যে এত শুল্ক আরোপিত হয়েছে, আপনি এই বাক্যটাকে কী করেছি আমরা, ফ্রেজে করেছি। আপনি চাইলে এটাকে অ্যাজ এ রেজাল্ট বাংলাদেশি পণ্যে শুল্ক আরোপিত হয়েছে, তো শুল্ক এখানে ট্যারিফ 37% ট্যারিফ হ্যাজ বিন ইম্পোজড অন বাংলাদেশি গুডস, এভাবে আপনি লিখতে পারতেন। অ্যাজ এ রিজাল্ট আর 37% ট্যারিফ হ্যাজ বিন ইম্পোজড অন বাংলাদেশি গুডস, এভাবে লিখতে পারতেন। এখন এভাবে লিখছি কেন, কারণ ইংরেজরা না এই বাংলার মতো স্ট্রাকচারগুলো ইউজ করে না, তারা কী করে একটু সংক্ষেপ করতে চায়, একটু স্মার্ট করতে চায়। তো এই বাক্যটাকেই আপনি একসাথে ফ্রেজ করে যদি লিখেন, রিজাল্টিং ইন মানে হচ্ছে কি, এই যে কাজটা বাংলাদেশ ইম্পোজেস অ্যা 74% ট্যারিফ অন ইউএস গুডস, এই যে কাজটা সে করেছে, এই কাজটাই নিয়ে এনেছে, পর্যবসিত হয়েছে 37% ট্যারিফ বাংলাদেশি পণ্যের উপর। তার মানে বাংলাদেশ ইউএসের পণ্যের উপর 70% ট্যারিফ আরোপ করেছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের পণ্যেও 37% ট্যারিফ আরোপিত হয়েছে। সেম স্ট্রাকচার। এরপর দেখুন ট্রাম্প কেন এই শুল্ক আরোপ করেছেন, ওয়াই ট্রাম্প ইজ ইম্পোজিং দিস ট্যারিফ, দেখুন এটা কিন্তু কোশ্চেন না, যে কারণে আমরা কোশ্চেনের প্যাটার্ন করিনি। কোশ্চেনের প্যাটার্ন করলে আপনাকে এই ইজটা কী করতে হতো, এখানে নিয়ে আসতে হতো, ওয়াই ইজ ট্রাম্প ইম্পোজিং দিস ট্যারিফ, তখন আপনি একটা কোশ্চেন মার্ক দিতে পারতেন। বাট আমরা কিন্তু এটা কোশ্চেন বা সেন্টেন্স আকারে লিখি নাই, যে কারণে এইভাবে থাকবে, সিম্পল ফর্মে থাকবে, স্বাভাবিক যে স্ট্রাকচারটা সেটা থাকবে, ওয়াই ট্রাম্প ইজ ইম্পোজিং দিস ট্যারিফ। তো কেন করেছে সেটা, ট্রাম্পের মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিক জাতীয়তাবাদ, ইকোনমিক ন্যাশনালিজম প্রতিষ্ঠা করা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানো, ট্রেড ডেফিসিট কমানো। ট্রাম্পস মেইন গোল ইজ টু এস্টাবলিশ ইকোনমিক ন্যাশনালিজম অ্যান্ড রিডিউস দ্য ইউএস ট্রেড ডেফিসিট বাণিজ্য ঘাটতি রিডিউস করা। তিনি দাবি করেন অন্যান্য দেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের পণ্যে উচ্চ শুল্ক আরোপ করে অসাধু সুবিধা আনফেয়ার অ্যাডভান্টেজ নিয়েছে, যা তিনি আর সহ্য করবেন না। হি ক্লেইমস দ্যাট আদার কান্ট্রিজ হ্যাভ লং ইম্পোজড দীর্ঘদিন ধরে ইম্পোজ করেছে হাই ট্যারিফস অন ইউএস গুডস, করেছে গেইনিং এবং লাভ করেছে অ্যান্ড আনফেয়ার অ্যাডভান্টেজ, দেখুন আমরা ফ্রেজ করে দিয়েছি। সেমভাবে হ্যাভ লং ইম্পোজ করেছে, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক আরোপ করে অসাধু সুবিধা নিয়েছে। দুইটা কাজ কিন্তু একই সেন্স আপনি বলতে পারতেন, বাট যেহেতু আমরা একটা সেন্টেন্স লিখেছি আর পরেরটা কি এই সেন্টেন্সেরই ফলে গেইন করছে, যে কারণে আমরা গেইনিং বলে দিয়েছি, ফ্রেজ অন আনফেয়ার অ্যাডভান্টেজ, যা তিনি আর সহ্য করবেন না। তো উইচ হি উইল নো লঙ্গার টলারেট, আর সহ্য করবে না বলতে আমরা ব্যবহার করি উইল নো লঙ্গার টলারেট। 2018-2020 সালে তার প্রথম মেয়াদে তিনি চীনের পণ্যে 25% শুল্ক আরোপ করেছিলেন, যা তিনি বাণিজ্য যুদ্ধ হিসেবে অভিহিত করেন। ডিউরিং হিজ ফার্স্ট টার্ম হি ইম্পোজড আ 25% ট্যারিফ অন চাইনিজ গুডস কলিং ইট আ ট্রেড ওয়ার। দেখুন এই যে আমি কিন্তু এখানে এই যে যা তিনি, আমরা একদম সিম্পলি বাংলায় তিনি কল করেছেন, দ্যাট হি কল্ড বলতে পারতেন, দ্যাট হি কল্ড আ ট্রেড ওয়ার না বলে আমরা কি করেছি, কলিং ইট, ইম্পোজ করেছেন চাইনিজ গুডসের উপর 25%, কলিং ইট আ ট্রেড ওয়ার, এটাকে একটা ট্রেড ওয়ার বাণিজ্য যুদ্ধ নামকরণ করে সে এত পার্সেন্ট ইম্পোজ করেছিল। 2 এপ্রিল 2025 তিনি এই নীতিকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস, আমেরিকাস ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে ঘোষণা করেন, যা বৈশ্বিক বাণিজ্যে আমেরিকার আধিপত্য ফিরিয়ে আনার প্রতীক। On April 2, 2025, he declared this policy America's Independence Day. দেখুন যেটাকে আপনি কী করবেন, ডিক্লেয়ার করবেন, সেটা এখানে তো বলবেন, সেটার পর বলবেন কাকে করেছেন, ডিক্লেয়ার দিস পলিসি, এই পলিসিকে ডিক্লেয়ার করেছে, যেটা করবেন সেটা এরপর বসাতে হবে, আমেরিকাস ইন্ডিপেন্ডেন্স ডে। তো যা বৈশ্বিক, যে আবারও দেখুন রিলেটিভ ক্লজ, যা বৈশ্বিক বাণিজ্যে আমেরিকার আধিপত্য ফিরিয়ে আনার প্রতীক হয়ে উঠবে বা প্রতীক হয়ে উঠেছে। তো এই জিনিসটা কী করেছে, সিম্বলাইজিং করছে, প্রতীকীকরণ হচ্ছে দ্য রিস্টোরেশন অফ ইউএস ডমিন্যান্স, ইউএসের আধিপত্য ইন গ্লোবাল ট্রেড, বিশ্ব বাণিজ্যে। তিনি বলেন এটি মার্কিন শিল্প
কৃষক এবং কর্মীদের সুরক্ষা দেবে। হি সেইজ দিস উইল প্রোটেক্ট ইউএস ইন্ডাস্ট্রিজ, ফার্মার্স অ্যান্ড ওয়ার্কার্স। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোতে প্রভাব কীরকম পড়বে? ইম্প্যাক্ট অন বাংলাদেশ অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ। বাংলাদেশের পণ্যে 37% শুল্ক আরোপিত হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানির 84% তৈরি পোশাক খাত থেকে আসে। A 37% tariff has been imposed on Bangladeshi goods, with 84% of Bangladesh's exports to the US. USA এক্সপোর্ট হয়, রপ্তানি হয়, সেই রপ্তানির তৈরি পোশাক খাত থেকে যেগুলো আসে সেগুলোর উপর এত পার্সেন্ট আরোপ করা হয়েছে শুল্ক, যেখানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানির এত পার্সেন্ট তৈরি পোশাক খাত থেকে আসে। যুক্তরাষ্ট্রের 84%ই আসে বাংলাদেশি এক্সপোর্ট করা পণ্য থেকে। প্রতিযোগী দেশগুলোর তুলনায় ভিয়েতনামে 46%, কম্বোডিয়া 47%, শ্রীলঙ্কায় 40%, পাকিস্তানে 30%, ভারতে এত পার্সেন্ট আরোপ করেছে। বাংলাদেশের কম দামের পোশাক, লো কস্ট অ্যাপারেল, কম দামের পোশাক রপ্তানির ক্ষেত্রে প্রভাব কম হতে পারে, কারণ শুল্ক ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়, বাজার মূল্যের উপর নয়। কিসের উপর? শুল্ক ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়, বাজার মূল্যের উপর নয়। তার মানে এটা বাংলাদেশের উপর কি প্রভাব কম হতে পারে? কেন? কারণ আমি যে মূল্যে বিক্রি করব সেটার উপর শুল্ক আরোপ করবে আমেরিকা, সেটা আমেরিকার জনগণের উপর প্রভাব বিস্তার করবে, বাংলাদেশের উপর না। আমি যেটা বিক্রি করব, কেন বাংলাদেশের উপর প্রভাব পড়বে না? এটা হচ্ছে কি যে আমার পণ্য আমি বিক্রি করবো 20 টাকায়, এটা আমি বাড়াবো না। বাট আমেরিকা কী করবে? আমেরিকা সেটা নিয়ে বিক্রি করবে 30 টাকা, ধরেন 50 টাকায় বিক্রি করবে। এই যে 30 টাকা করতে পারে, আমেরিকা 50 টাকা করতে পারে। এখন প্রভাব পড়বে আমেরিকার জনগণের উপর। এখন বাংলাদেশ কীভাবে ক্ষতিগ্রস্ত হবে? তাহলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে যে আপনি যে 20 টাকা বিক্রি করছেন, এখন আমেরিকায় যদি সেটা 50 টাকায় বিক্রি করে, তাহলে আমেরিকার মানুষ বা পাবলিক কী করবে? সেটা 50 টাকায় কিনতে চাইবে না, বেশি দাম বেড়ে গেছে এই জন্য কিনতে চাইবে না। এই যে কেনার প্রতি একটা আগ্রহ তৈরি হবে না, একটা অনীহা তৈরি হবে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রভাব। তাহলে বাংলাদেশ থেকে এই 84% যে পোশাক এতদিন আমেরিকার অভাব পূরণ করতো, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমেরিকান পণ্য আমেরিকানরা কী করবে? যে দাম যেহেতু বাড়িয়ে দিয়েছে, এই কারণে পণ্য কিছু কম কিনবে, যে কারণে বাংলাদেশের উপর প্রভাব পড়ে। এইভাবে প্রভাব পড়বে, ক্রয় মূল্যের উপর কোনো প্রভাব পড়বে না। দ্য ইম্প্যাক্ট অন বাংলাদেশ ইজ লো কস্ট অ্যাপারেল এক্সপোর্টস। লো কস্ট অ্যাপারেল এক্সপোর্টস মানে হচ্ছে কি? কম দামে কাপড়ের যে রপ্তানি, মেবি সেটা কী হবে? মেবি লিমিটেড, সীমিত হতে পারে, সিন্স ট্যারিফস আর ক্যালকুলেটেড অন কোস্ট প্রাইস নট মার্কেট প্রাইস। তো এটা কি হতে পারে? যে ক্ষেত্রে প্রভাব কম হতে পারে। ব্যাপারটা কি? কিছুটা কম হবে। তো কিছুটা কম এখানে বলতে আসলে লিমিটেড, কিছুটা কমে যাবে, এটা দিয়ে এটা কম হতে পারে বোঝাচ্ছে। উদাহরণ, $5 কেনা একটি শার্টে আগে $0.75 শুল্ক ছিল, এখন $2.60 হবে, অতিরিক্ত $1.85। তবে মার্কিন ভোক্তারা, ইউএস কনজিউমার্স দাম বৃদ্ধির কারণে কম কিনলে সব দেশেই ক্ষতিগ্রস্ত হবে। হাউএভার, ইফ ইউএস কনজিউমার্স বাই লেস মানে কি? বাই লেস মানে হচ্ছে যদি কম কিনে, বাই লেস ডিউ টু প্রাইস ইনক্রিজেস, দাম বেড়ে যাওয়ায়, অল কান্ট্রিজ উইল সাফার, তাহলে সব দেশই কী করবে? ভুগবে। বাংলাদেশের পরামর্শ, মার্কিন পণ্যের শুল্ক 74% থেকে 30% কমালে বাংলাদেশি পণ্যে শুল্ক 15% নামতে পারে, যা প্রতিযোগিতায় সুবিধা দেবে। উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি বাণিজ্য যুদ্ধ তৈরি করতে পারে, যা বৈশ্বিক বাণিজ্য সংস্থার সর্বাধিক অনুকূল দেশ নীতির অবসান ঘটাতে পারে। ফর ডেভেলপিং কান্ট্রিজ দিস কুড স্পার্ক এ ট্রেড ওয়ার, এটা ট্রেড ওয়ারের দিকে স্পার্ক হবে, উস্কানি দিবে। পোটেনশিয়ালি এন্ডিং দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনস মোস্ট ফেভার্ড নেশনস পলিসি নামে একটা পলিসি আছে, যে পলিসিতে বিশ্ব বাণিজ্য সংস্থা সেই পলিসিটাকে কী করবে? পটেনশিয়ালি এন্ডিং, এটাকে অবসান ঘটাতে পারে, যে সর্বাধিক অনুকূল দেশ বলে যেটা আছে নীতি, সেটার অবসান ঘটাতে পারে। 10 ফেব্রুয়ারি 2025 এশিয়ার শেয়ার বাজারে পতন দেখা গেছে, যা এই শুল্কের দীর্ঘমেয়াদী প্রভাবের ইঙ্গিত দেয়। অন February 10, 2025, a decline in Asian stock markets was observed. পতন দেখা গেছে, observed হয়েছে, যেটা ইঙ্গিত দিচ্ছে, which hints না বলে hinting at the long term impact of this tariff, এই ট্যারিফের ব্যাপক বা দীর্ঘমেয়াদী প্রভাবের ইঙ্গিত দিচ্ছে। যদিও এখন বর্তমানে ট্যারিফটা 3 মাসের জন্য স্থগিত হয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ট্যারিফের বিষয়ে সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছে। তো বর্তমানে সেটা স্থগিত আছে। এরপর দেখা যাচ্ছে যে চীন এবং আমেরিকার সাথে পাল্টাপাল্টি কাউন্টার ট্যারিফ বা রেসিপ্রোকাল ট্যারিফস নিয়ে একটা ট্রেড ওয়ার বাণিজ্য যুদ্ধ হচ্ছে। তো দেখা যাক এর পরবর্তীতে এটা আসলে কী হয়। ওকে, সো এই ছিল আমাদের আজকের প্রথম আলো পত্রিকার বাংলা ঘটনা এবং সেই সাথে ইংরেজি ঘটনাগুলো। আশা করি এইভাবে পড়লে আপনি বাংলা এবং ইংলিশ দুটাতেই এক্সপার্ট হতে পারবেন বা দক্ষ বা অভিজ্ঞতা লাভ করতে পারবেন। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।